আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলা কত ভয়াবহ, 50 সেনার রক্তের বিনিময়ে তা হাড়ে হাড়ে টের পেয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তো বলেই দিয়েছেন, ইসরায়েল যতই হামলা করুক হামাসকে পরাজিত করা সম্ভব নয় এবং উপত্যকার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলায় নতুন অস্ত্র ব্যবহৃত হয়েছে, পড়ছে উত্তর ইসরায়েল। এর মধ্যে অবিশ্বাস্য খবর পেয়েছে তেল আবিব। মিশর ঘোষণা দিয়েছে তারা আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের পক্ষে লড়বেন। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে দক্ষিণ পূর্বের আল জাইতুন এবং উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফা সহ বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রোববার জাবালিয়ার পূর্ব দিক থেকে অনুপ্রবেশের পর ইসরায়েলের 9টি ট্যাঙ্ক এবং একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি ধ্বংস করেছেন তারা। ওই এলাকায় দখলদার বাহিনীর কয়েকটি সেনাদল এবং অনেক যুদ্ধযানে তারা মর্টার থেকে মুহুর্মুহু গোলা ছুড়েছেন। জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল মাবহু সাইটে একটি জটিল অভিযানে তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে আল ইয়াসিন রকেটের মাধ্যমে আঘাত করেন। এরপর দখলদার সেনারা পালিয়ে এমন একটি বাড়িতে আশ্রয় নেন যেখানে প্রতিরোধ যোদ্ধারা বুবি ফাঁদ পেতে রেখেছিলেন। এতে কয়েকজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও আহত হন। আরেকটি জটিল অভিযানে তারা জাবালিয়া শহরের পূর্বে ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর উপর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান এবং ট্যান্ডেম শেলের মাধ্যমে এপিসিতে আঘাত করেন। এই ঘটনায়ও নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। একই এলাকার মাজায়া হলের পাশে ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়ে একটি বাড়িতেও হামলা চালান তারা, সেখানেও হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ইয়াসিন রকেটের মাধ্যমে একটি মার্কাভা 4 ট্যাঙ্কও ধ্বংস করা হয়। আল কাসাম জানিয়েছে, মাবহু সাইটে একটি ট্যাঙ্ককে আঘাত করার পর সেটিতে আগুন ধরে যায়। সেখানে অগ্রসরমান সেনাদের উপর বিপুল পরিমাণ মর্টার শেলও ছোড়া হয়। রোববার জাবালিয়া ক্যাম্পের পূর্বে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করার ফুটেজ প্রকাশ করে হামাসের সামরিক শাখা। এদিন একাধিক বিবৃতিতে তারা 9টি ট্যাঙ্ক সহ মোট 10টি সাঁজোয়া যান ধ্বংস এবং নিশ্চিতভাবে অনেক সেনা নিহত এবং আহত হওয়ার খবর জানান। কাসামের পাশাপাশি জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। তাদের যোদ্ধারা রিয়াদ আল সালিহিন মসজিদের পেছনে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদল এবং সাঁজোয়া যানগুলোতে বিপুল পরিমাণ মর্টার শেল দিয়ে আঘাত করেন। সেখানে দখলদার সেনাদের উপর সারাদিন হামলা চালিয়েছে মর্টার ওমর আল কাসেম এবং নাসের সালাহ আল দিন ব্রিগেডস। এদিকে গাজা সিটির পূর্বে আল জাইতুনের কয়েকটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি এবং বিমান হামলার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এলাকাটির দক্ষিণে স্ট্রিট 8-এ ইসরায়েলি সেনা সমাবেশে হেভি মর্টার শেল নিক্ষেপ করে আল কাসাম। টানেল থেকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার শ্বাসরুদ্ধকর ফুটেজ প্রকাশ করেন তারা। আল কুদসের সঙ্গে একটি যৌথ অভিযানে কাসামের যোদ্ধারা স্ট্রিট 1-এ সেনাদের উপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন। সেখানে বড় কিছু অভিযান পরিচালনা করেছে আল আকসা মার্টার্স ব্রিগেডসও। জাবালিয়া এবং জাইতুনের পাশাপাশি রাফা শহরেও তীব্র হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আল কাসাম সীমান্তের কাছে ইসরায়েলি সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে 2 দফা মর্টার হামলা চালায়। সীমান্ত ক্রসিংয়ের পূর্বেও সেনা সমাবেশ এবং সামরিক যানগুলোতে হেভি মর্টার হামলা করেন তারা। রাফার পূর্বে অগ্রসরমান দখলদার সেনাদের রুখতে রকেট ব্যারেজ নিক্ষেপ করে আল কুদস। একটি অ্যাসেম্বলি পয়েন্টেও হেভি মর্টার শেলের মাধ্যমে আঘাত করেন তাদের যোদ্ধারা। রাফার পূর্বে এগিয়ে আসা সেনাদের বিরুদ্ধে মর্টার শেলের ব্যারেজের মাধ্যমে একটি যৌথ অভিযান পরিচালনা করে কুদস ও কাসাম। রাফার পূর্বে শর্ট রেঞ্জের রকেট ব্যারেজের মাধ্যমে সেনা সমাবেশে হামলা করে মর্টার ওমর আল কাসেম ব্রিগেডস। সাদ সায়েল ব্যারাকের পাশে এবং আল শৌকা এলাকায় ইসরায়েলি সেনা ও গাড়িগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। গাজা ইসরায়েলি সেনাদের মোকাবেলার পাশাপাশি সংঘাতপূর্ণ জাবালিয়া ক্যাম্প থেকে অধিকৃত আসকালান শহর ও সদেরতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছে আল কাসাম। গাজা এনভেলপ সহ বেশ কিছু বসতিতে রোববার সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। গাজা থেকে রকেট নিক্ষেপের পর সদেরত এবং নাহাল ওজ বসতিতে কয়েকটি বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজায় ৫০ সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে। গাজা সিটিতে প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি কন্ট্রোলার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োগেভ বারশেশেত আহত হন বলেও জানিয়েছেন তারা। আল জাইতুনে যুদ্ধ করার সময় তার বাহুতে গুলি লাগে, এরপর তাকে তেল আবিবে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি মিডিয়া বলেছে বারশেদেদ গাজার যোদ্ধাদের গুলিতে আহত হওয়া সর্বোচ্চ ইসরায়েলি কর্মকর্তা। রোববার হতাহত সেনাদের সরাতে উত্তর গাজায় সামরিক হেলিকপ্টারের তৎপরতার কথাও জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে রোববার তারা ইসরায়েলের কয়েকটি সামরিক অবস্থানে আঘাত এনেছেন। এদিন হামলায় তারা নিহত হিজবুল্লাহ নেতার স্মরণে নামকরণ করা হেভি রকেট জিহাদ মুগনিয়া ব্যবহার করেন। সকাল ৭টা৩৫ আল মালিকিয়া সাইটে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতিতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে আঘাত এনে দিনের অভিযান শুরু করেন তারা। বিকেল ৪টা২৫ হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মের জেবদাইন সাইটের পাশে একটি ইসরায়েলি সামরিক সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া রকেটের মাধ্যমে আঘাত করেন। বিকেলে তারা গাইডেড মিসাইলের মাধ্যমে হুনিন ব্যারাকের প্রযুক্তি যন্ত্রপাতিতে সরাসরি আঘাত করেন। তাছাড়া সেখানে ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতি বহন করা একটি সামরিক যানেও হামলা চালানো হয়। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। ওই মামলায় গাজায় গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলকে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি অর্জনে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ এবং রাফায় সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়। মিশর এমন সময় এই পদক্ষেপের কথা জানালো যখন কাতার ও মিশরের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পরও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অর্জিত হয়নি। ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের অনমনীয় ও অপেশাদার আচরণের কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মিশর। মিশরের এই পদক্ষেপকে ইসরায়েলের জন্য কঠোর কূটনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পরিচালক অ্যালন লিয়েল আল জাজিরাকে বলেছেন, পদক্ষেপটি ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য ধরনের কূটনৈতিক আঘাত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের অবস্থানের ভিত্তিপ্রস্তর হচ্ছে মিশর। জর্ডান, আরব আমিরাত, মরক্কো সহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ইসরায়েলের যে সংযোগ তৈরি হয়েছে তার সবই ৪০ বছর আগে মিশরের নেওয়া পদক্ষেপের ফল। সুতরাং হেগের আদালতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিশরের যোগদানের ঘোষণা সত্যিকারের কূটনৈতিক ধাক্কা। ইসরায়েলকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিতে হবে বলে মন্তব্য করেন অ্যালন লিয়েল। মিশরের আগে এই মামলায় দক্ষিণ আফ্রিকাকে সহায়তার সিদ্ধান্ত জানায় কলম্বিয়া, লিবিয়া ও নিকারাগুয়া। তুরস্ক তাদের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আনাদুলুর খবরে বলা হয়, হামাস তাদের হাতে থাকা বন্দীদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর সম্ভব। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে হামাস বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। রোববার হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে সম্প্রতি কয়েক ধাপের আলোচনায় অর্জিত অগ্রগতিতে একটি বড় ধাক্কা বলে মনে করছি। এর আগে শনিবার বাইডেন বলেন, যুদ্ধবিরতি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চান, বন্দীদের মুক্তি দিয়ে আগামীকালই তা করতে পারেন। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। হামাস বলে আসছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা। রাফায় হামলা চালিয়ে আলোচনার অগ্রগতি পাল্টে দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। তারা সেক্ষেত্রে গোটা উপত্যকায় নৈরাজ্য দেখা দেবে। ভিডিও লিঙ্কের মাধ্যমে এনবিসি নিউজ চ্যানেলের মিট দ্য প্রেস টক শোতে যুক্ত হয়ে ব্লিংকেন বলেন, এর মাধ্যমে ইসরায়েলকে একটি স্থায়ী গেরিলা যুদ্ধের মুখোমুখি হতে হবে। যুদ্ধ শেষে গাজায় প্রচুর হামাস সদস্য থেকে যাবে। এই অবস্থায় ইসরায়েলি সেনারা উপত্যকা ত্যাগ করলে গাজায় নৈরাজ্য দেখা দেবে।
ওই অবস্থায় হামাস আবার উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল গাজার উত্তরাঞ্চলকে হামাস মুক্ত করার দাবি করলেও সম্প্রতি হামাস যোদ্ধারা উত্তর গাজায় ফিরে এসে আবার যুদ্ধ শুরু করেছেন। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার ক্ষমতা কাদের হাতে অর্পিত হবে সে ব্যাপারে ইসরায়েলের কাছ থেকে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছে বলে জানান অ্যান্টনি ব্লিংকেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালা প্রতিরোধ যুদ্ধকে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদীদের 7 দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে। দামেস্কে রোববার ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে নাখালা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করলে আমাদেরকে চিরদিন দখলদারদের অধীনে থেকে যেতে হবে। গাজায় চলমান যুদ্ধকে ফিলিস্তিনি জনগণের পাশাপাশি প্রতিরোধ গ্রুপগুলোর জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জিহাদ আন্দোলনের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ইহুদিবাদীরা তাদের অবৈধ রাষ্ট্রের ইতিহাসে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে আর কখনো এত বড় প্রতিরোধের মুখে পড়েনি এবং তারা এর আগে ফিলিস্তিনি জনগণের এত বেশি অটল ও অবিচল অবস্থান প্রত্যক্ষ করেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। গ্রিক সংবাদ মাধ্যম কাথিমেরিনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজায় নেতানিয়াহু যে পদ্ধতিতে গণহত্যা চালাচ্ছেন তা হিটলারের গণহত্যার পদ্ধতিকেও হার মানাবে। ইসরায়েল হামাস যুদ্ধের বিষয়ে তুরস্কের অবস্থান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্পর্কে তার আগের মন্তব্যের বিষয়ে করা প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, নেতানিয়াহু গণহত্যা চালানোর এমন একটি স্তরে পৌঁছেছেন যা হিটলারকেও তার গণহত্যামূলক পদ্ধতির বিষয়ে ঈর্ষান্বিত করে তুলতে পারে। রোববার এরদোয়ান অভিযোগ করেন, হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না। গত ফেব্রুয়ারির মাঝামাঝি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও বলেছিলেন, ইসরায়েল গাজায় যা করছে তা হিটলার ইউরোপ থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করতে যা করেছিলেন তার সঙ্গে তুলনীয়। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, গাজায় যা চলছে তা যুদ্ধ নয়, গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের লড়াই নয়, এটি একটি অসম লড়াই যেখানে শিশু ও নারীদের বেপরোয়া হত্যা করছে একটি সুসজ্জিত বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটানো সম্ভব হলেই কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ ও প্রকৃত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। রোববার তেহরানে তৃতীয় ইরান আরব ডায়ালগ কনফারেন্সে তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধ যজ্ঞের প্রতি নিঃশর্ত ও সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্র এতদিন ধরে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করার যে মিথ্যা বলি আওড়ে এসেছিল তার স্বরূপ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি তথা আরব মুসলিম বিশ্বে ততদিন পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা আসবে না যতদিন ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হবে। এই অধিকার আদায়ের জন্য ফিলিস্তিনি জনগণের সামনে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। আল জাজিরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এ কারণে রাফা ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত 3 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলেও অতিরিক্ত সেনা পাঠিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবির, সাবরা ও জাইতুনের আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। এই এলাকায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলাও চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 35,034 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।